জ্যোতিষীরা কি মানুষের হাতের রেখায় মানুষের ভবিষ্যৎ দেখতে পায়? এটা কি সত্য নাকি ভুয়া? যদি সত্য হয় তাহলে জ্যোতিষীরা নিজের ভাগ্য দেখে তা পরিবর্তন করতে পারে না কেন? এইসব প্রশ্নের উত্তরে দ্বিতীয় সিরিজের ভাগ্য ভালো পর্বে থাকছে। দ্বিতীয় পর্বের শুরুতে দেখা যায় মোশাররফ করিম ওরফে জ্যোতিষী রাস্তার পাশে বসে মানুষের হাত দেখতেছিল। জ্যোতিষী এক ভদ্রলোকের স্ত্রীর হাত দেখে বলে, আপা, আপনার 2 বিয়ে হবে। এটা শোনার পর মেয়েটি তার স্বামীকে উদ্দেশ্য করে বলে, শুনছ, আমার নাকি 2য় বিয়ে হবে। তখন ভদ্রলোক বলে, এগুলো ভুয়া, সব মেয়েদের হাত ধরার ধান্দা। কথাটা শুনে জ্যোতিষী খানিকটা রাগান্বিত হয়ে বলে, স্যার, জ্যোতিষ বিষয়ে অনেক লেখাপড়া করেছি। বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন হাত মুঠো করে রাখে, তখন ওই মুঠ করে রাখা হাতে আমাদের ভাগ্যরেখা তৈরি হয়। তখন ভদ্রলোক বলে, তাহলে আমার হাতের রেখা দেখেন তো। জ্যোতিষী ভদ্রলোকের হাতের রেখা দেখে বলে, আপনার অনেক টাকা পয়সা, কিন্তু আপনি বেশি দিন বাঁচবেন না। তখন ভদ্রলোক রেগে বলে, আপনি নেপোলিয়নের নাম শুনেছেন? একদা এক জ্যোতিষী তার হাত দেখে বলেছিল তার হাতের রেখা ছোট, তিনি বেশি দিন বাঁচবেন না। তখন নেপোলিয়ন চুরি বের করে তার হাতের রেখা কেটে লম্বা করে। তখন ভদ্রলোক জ্যোতিষীকে বলে, আমাদের ভাগ্যে আমাদের হাতের রেখায় থাকে না, থাকে আমাদের কর্মে। তখন ভদ্রলোকের স্ত্রী জ্যোতিষীকে বলে, আপনি কোথায় থাকেন? জ্যোতিষী বলে, পাশের বস্তিতে অসুস্থ মাকে নিয়ে অভাব অনটনের মধ্যেই দিন কাটাচ্ছি। তখন ভদ্রলোক বলে, এতই যদি মানুষের হাতের রেখা থেকে ভাগ্য বলে দিতে পারো, তাহলে নিজের হাতের রেখা থেকে নিজের ভাগ্য বদলাচ্ছে না কেন? তখন জ্যোতিষী বলে, নিজের হাতের রেখা দেখা যায় না, গুরুর কঠিন নিষেধ আছে। সন্ধ্যায় জ্যোতিষী তার মাকে নিয়ে কিডনি ডাক্তারের কাছে যায়। ডাক্তার জানায় তার মায়ের 2টো কিডনি নষ্ট হয়ে গিয়েছে এবং বর্তমান সময়ে কিডনির ডোনার পাওয়া অসম্ভব, আর যদি পাওয়াও যায় তা অনেক দাম দিয়ে কিনতে হয়। তখন জ্যোতিষী আশাহত হয়ে বাসায় আসার সময় তার মা বলে, বাড়িওয়ালা বলেছে গত 3 মাসের বাকি টাকাগুলো না দিলে বাড়ি থেকে বের করে দিবে। জ্যোতিষী বলে, চিন্তা করিও না মা, আমি ঠিক ম্যানেজ করে নিব। তুই তো একটা ভালো কাজও করিস না, কিভাবে ম্যানেজ করবি? জ্যোতিষী বলে, মা, আমার কাজ ভালো কাজ, এগুলো বিজ্ঞানীরা করে। জীবনের অভাব অনটনের কথা চিন্তা করে ভোর রাতে জ্যোতিষী ঘুম থেকে উঠে ভাবে, গুরুর আদেশ অমান্য করে নিজের হাত দেখে তার ভাগ্যে কি আছে তা দেখবে কিনা, কিন্তু সে সাহস পায় না। সকালে এক মা তার ছেলের হাত দেখে জ্যোতিষীকে তার ভাগ্য বলতে বলে। তখন জ্যোতিষী বাচ্চাটির হাত ভালোভাবে দেখার পর তার মাকে বলে, আপনার বাচ্চার ভাগ্য ভালো না, ভবিষ্যৎ তার উপর শয়তান ভর করবে। এই কথা শোনার পর মেয়েটি উত্তেজিত হয়ে ফেসবুকে লাইভে এসে জ্যোতিষীকে ভণ্ড এবং প্রতারক বলে সম্বোধন করে। মহিলাটির উত্তেজিত কণ্ঠ শুনে আশেপাশের অনেক মানুষ জড়ো হয় এবং মানুষগুলো জ্যোতিষী মহিলাটির গায়ে হাত দিয়েছে মনে করে গণধোলাই দিতে শুরু করে। গণধোলাই থেকে কোনোরকম প্রাণে বেঁচে জ্যোতিষী বাসায় চলে আসে এবং নিজের হাত দেখে তার ভাগ্যে কি আছে তা দেখবে বলে মনে স্থির করে। গুরুর আদেশ অমান্য করে জ্যোতিষী নিজের হাত দেখে এবং বিষয়টা তার মা লক্ষ্য করলে সে বলে, কি দেখলি, তোর ভাগ্য কি ভালো? জ্যোতিষী বলে, হ্যাঁ, ভাগ্য অনেক ভালো। কিছুক্ষণ পর মা জ্যোতিষীকে ওষুধ আনতে দোকানে যেতে বলে। তখন জ্যোতিষী বলে, আর ওষুধ লাগবে না, ডাক্তার আজ ফোন করে একটা সুখবর জানাবে। আর তখনই ডাক্তার ফোন দিয়ে জ্যোতিষীকে জানায় তার মায়ের কিডনি ডোনার পাওয়া গিয়েছে। তখন জ্যোতিষী তার মাকে ডাক্তারের কাছে নিয়ে আসলে ডাক্তার জানায় 5 জন ডোনার পাওয়া গিয়েছে, তবে অপারেশনের জন্য অনেক টাকা লাগবে। আজ সন্ধ্যার মধ্যে টাকা জমা দিতে পারলে রাতে অপারেশন হয়ে যাবে। জ্যোতিষী তার ভাগ্য চিঠি দেখতে টিয়াকে বের করলে টিয়া বারবার বলতে থাকে, পর্দা সরাস না। তখন জ্যোতিষী টিয়াকে ভাগ্য চিঠি তুলতে আদেশ দেয়। টিয়া পাখি যেই চিঠি তুলে, চিঠিতে লেখা ছিল কারো বিপদ দেখলে ওইদিকে তাকাবে না, সামনে এগিয়ে যাবে। সেদিন রাতে রাস্তা দিয়ে যাওয়ার সময় জ্যোতিষী দেখে একজন ছিনতাইকারী একজন পথচারীর ব্যাগ ছিনিয়ে নিচ্ছে। পথচারী জ্যোতিষীকে সাহায্যের জন্য বললেও জ্যোতিষী সেদিকে না তাকিয়ে চলে যেতে চায়। তখন ছিনতাইকারী পথচারীর ব্যাগ ছিনিয়ে নিয়ে তাকে চলে যেতে বলে। ছিনতাইকারী ব্যাগ নিয়ে চলে যাওয়ার সময় পুলিশের সামনে পড়লে জ্যোতিষী সেই সুযোগকে কাজে লাগিয়ে পুলিশকে বলে, স্যার, এই ছিনতাইকারী আমার ব্যাগ নিয়ে চলে যাচ্ছে। তখন পুলিশ ছিনতাইকারীকে গ্রেপ্তার করে ব্যাগটা জ্যোতিষীকে দিয়ে দেয়, যেই ব্যাগে অনেকগুলো টাকা ছিল। জ্যোতিষী টাকাগুলো এনে তার মায়ের অপারেশনের জন্য জমা দেওয়ার সময় সেই পথচারীকে দেখে যার থেকে ছিনতাইকারী টাকাগুলো ছিনিয়ে নিয়েছিল। পথচারী একজনকে ফোন দিয়ে কান্না করতে করতে বলছিল, আমার বাবার অপারেশনের টাকাগুলো ছিনতাই হয়েছে, এখন আমি কি করব? বিষয়টা জ্যোতিষী দেখেও না দেখার মতো করে থাকে। জ্যোতিষী মাকে বলে, টাকা জমা দিয়েছি, এবার তোমাকে সুস্থ করে বাসায় নিয়ে যাব। তখন তার মা বলে, সুস্থ হয়ে কি লাভ, আবার সেই নোংরা বস্তিতে যেতে হবে। তখন জ্যোতিষী বলে, আমরা আর সেই বস্তিতে যাচ্ছি না, এখন নতুন বাসায় উঠব। তখন মা বলে, আমাদের আগে সব ছিল, কিন্তু তোর বাপ জোয়া খেলে সব নষ্ট করে ফেলেছে। জ্যোতিষী বলে, বাবার কথা আমাকে শোনাচ্ছে কেন?
আমি জুয়া খেলছি নাকি? তখন মা বলে, তুই ভাগ্য নিয়ে জুয়া খেলছিস। মায়ের মুখে এমন কথা শুনে জ্যোতিষী ভেবাচেকা খেয়ে যায়, কিন্তু সে তার কাজে থেমে থাকে না। এদিকে গণদোলাই খাওয়ার পর জ্যোতিষী সারা দেশে ভাইরাল হয়ে যায়। সবাই তার কাছে হাত দেখাতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পড়ে। অনেকে বলছে জ্যোতিষীর কথা তাদের জীবনে অক্ষরে ফলে যাচ্ছে। জ্যোতিষীর কথা চারদিকে প্রচার হওয়ার পর এক শিল্পপতি জ্যোতিষীকে ডাকে তার হাত দেখতে। শিল্পপতি জ্যোতিষীর কথায় মুগ্ধ হয়ে প্রতি সপ্তাহে একবার তার বাসায় আসতে বলে। শিল্পপতি জ্যোতিষীর কাছে তার স্ত্রী সম্পর্কে জিজ্ঞেস করলে জ্যোতিষী বলে তার কোনো সম্পদ স্ত্রী ও বাচ্চার নামে লিখে দিতে মানা করে। কাজ সেরে বাসা থেকে বের হওয়ার সময় শিল্পপতির স্ত্রী জ্যোতিষীর মুখে থুতু নিক্ষেপ করে। এতে জ্যোতিষী কিছুই মনে করে না। রাস্তায় আসলে এক ভিক্ষুক জ্যোতিষীর কাছে ভিক্ষা চায়। জ্যোতিষী ভিক্ষুককে এড়িয়ে চলে যেতে চাইলে হঠাৎ অনেক ভিক্ষুক উদয় হয়ে জ্যোতিষীকে তাদের ভাগ্য পরিবর্তন করে দিতে বলে। এতে জ্যোতিষী ভীষণ ভয় পেয়ে বাসায় চলে আসে। বাসায় আসলে তার মা তাকে বলে, সারাদিন কোথায় থাকিস কিছু জানি না, আগের মতো আমার সাথে কথা বলিস না, শুধু টাকার দিকে তোর মন পড়া থাকে, ঠিক তুই তোর বাবার মতো হয়েছিস। মায়ের এমন কথা শুনে জ্যোতিষী রাগান্বিত হয়ে তার মাকে অনেক কথা শুনিয়ে দেয়। তখন টিয়া পাখি বারবার বলতে থাকে, পর্দা সরাস না, পর্দা সরাস না। তখন জ্যোতিষী বিরক্ত হয়ে টিয়া পাখিকে তৎক্ষণাৎ মেরে ফেলে। এটা দেখে তার মা ভীষণ ভয় পেয়ে যায় এবং জ্যোতিষী তার মাকে বলে, তোমাদের আর আমার মধ্যে পার্থক্য কি জানো? তোমরা দেখো মানুষের অতীত আর আমি দেখি মানুষের ভবিষ্যৎ। জ্যোতিষীর এমন ব্যবহার দেখে তার মা অসুস্থ হয়ে পড়ে এবং সে বলে, আমি মনে হয় আর বাঁচব না। তখন জ্যোতিষী তার মাকে হাসপাতালে নিয়ে আসে। ডাক্তার জানায় তার মায়ের কাছে আর বেশি সময় নেই, কিন্তু জ্যোতিষীর যত টাকা লাগুক তার মাকে বাঁচাতে বলে। ডাক্তার বলে, আপনি বললে তো আর সবকিছু হয়ে যাবে না, সবকিছুর একটা নিয়ম আছে। তখন জ্যোতিষী বলে, রাখেন আপনাদের নিয়ম, ওইসব নিয়ম আমার জন্য নয়। আপনাদের নিয়ম একটা দেয়ালের মতো, যার একদিকে ক্ষতি আর অপরদিকে উন্নতি। আপনাদের নিয়মের দেয়ালে ফাঁক ফোকর আছে, আর সেই ফাঁক ফোকর দিয়ে আমি মানুষের উন্নতিটা বের করে আনি। ডাক্তার জ্যোতিষীর আবুল তাবুল কথা শুনে বিরক্ত হয়ে চলে যায়। তখন জ্যোতিষী তার মায়ের কাছে ভুলের জন্য ক্ষমা চায়, কিন্তু মা উল্টো তার কাছে ক্ষমা চায়। মা বলে, আমাকে অতীতে রেখে যা আর তুই ভবিষ্যতে গিয়ে যা। তারপর জ্যোতিষীর মা বারবার বলে, পর্দা সরাস না, পর্দা সরাস না। এটা বলতে বলতে সে অজ্ঞান হয়ে যায়। মায়ের মুখে এমন কথা শুনে জ্যোতিষী অবাক হয়ে যায়। তারপর সে তার গুরুকে ফোন দিয়ে সব কথা খুলে বলে। গুরু বলে, তোকে মানা করেছিলাম নিজের হাত না পড়তে। নিজের ভাগ্য পর্দার ওপারে থাকে, আর পর্দা সরালে মহাবিপদ। এটা বলে গুরু ফোন কেটে দেয়। এই দিকে দেখে জ্যোতিষী তার পঠিত বই হাতে নিয়ে খুললে তার মধ্যে আমরা শয়তানের সিম্বল দেখতে পাই। তার মানে জ্যোতিষী এখন শয়তানের ধোকায় পড়ে শয়তানের কথা মতো কাজ করতে শুরু করেছে। সিন শিফট হলে আমরা দেখি জ্যোতিষী তার গুরুর সামনে বসা আছে। গুরু জ্যোতিষীকে বলে, মানুষ বিপদে পড়লে আল্লাহকে ডাকে, আর তুমি ডাকলে আমাকে। তোমার আইনস্টাইনের শক্তির সূত্রটা মনে আছে? শক্তি বাড়ানোও যায় না, আবার ধ্বংসও করা যায় না। তখন জ্যোতিষী গুরুকে বলে, আমার মা মারা যাচ্ছে, এসব কথা শোনার সময় এখন না। আমার মাকে কিভাবে বাঁচাতে পারি তা বলে। তখন গুরু বলে, ভাগ্যও এক ধরনের শক্তি, যা বাড়ানোও যায় না, আবার ধ্বংসও করা যায় না। শুধু মানুষের হাত বদল হয়। তোমার কিডনির প্রয়োজন, তার জন্য একজনকে মরতে হবে। তোমার টাকার প্রয়োজন, তার জন্য একজনের টাকা চিন্তাই হতে হয়। তুমি কোনোভাবেই ভাগ্য বদলাতে পারছো না, তুমি অন্যজনের ভাগ্য শুষে নিচ্ছ। গুরুর কথা শুনে জ্যোতিষী কিছু বলতে চাইলে গুরু তাকে থামিয়ে দিয়ে বলে, এটা পুঁজিবাদী সমাজ, এখানে ব্যবসায়ীরা টাকা কামাবে আর হাজার হাজার লেবার না খেয়ে মরবে। আশেপাশে খুঁজে দেখো, বস্তে আগুন কে দিচ্ছে আর আগুনে পুড়ছে কে। একজনের ভাগ্য গড়তে হলে অন্যজনের ভাগ্য খনন করতে হবে। এইসব কথা শুনে জ্যোতিষী বলে, আমি এসবের মধ্যে নেই, আমি সব বই পুড়ে ফেলবো। তখন সে তার সব বই নষ্ট করার জন্য বাসায় আসলে তার বাসায় সেই ভদ্রলোককে বসা অবস্থায় দেখে, যার স্ত্রীর দ্বিতীয় বিয়ের কথা সে বলেছিল। সেই ভদ্রলোক জ্যোতিষীর দিকে গান তাক করে বলে, তুই প্রথম আমার স্ত্রীর মাথায় দ্বিতীয় বিয়ের বুধ চাপিয়ে দিয়েছিলি, এরপর সে পরক্রিয়া করে আমাকে ধ্বংস করে দিয়ে অন্যের সাথে চলে গিয়েছে। তোকে আল্লাহ ক্ষমা করলেও আমি করব না। তখন জ্যোতিষীর শান্ত স্বরে লোকটিকে বলে, আপনি কি চান? আপনি যা চাইবেন তা আমি এনে দিতে পারবো। আমি চাইলে আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারবো। কিন্তু লোকটি জ্যোতিষীর কথা না শুনে তাকে গুলি করে সে নিজেও আত্মহত্যা করে বসে। নিজের শরীরে গুলির চিহ্ন দেখে জ্যোতিষীর নেপোলিয়নের ভাগ্যরেখা লম্বা করার কথা মনে পড়ে। তখন সে ছুরি বের করে তার ভাগ্যরেখা কেটে লম্বা করে দেয় এবং সাথে সাথে তার শরীর থেকে গুলির আঘাতের চিহ্ন উধাও হয়ে যায়। সিন শিফট হলে আমরা জ্যোতিষীকে একটি আলিশান বাড়িতে দেখি, আর তার বেডরুমে শোয়া সুন্দরী রমণী। জ্যোতিষী রিমোট দিয়ে টিভি অন করলে খবরে বলা হয়,
দেশে দুর্ভিক্ষ শুরু হয়েছে, ক্ষুধায় হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। কিন্তু জ্যোতিষী আলিশান বাড়িতে খুব সুখেই রয়েছে, কারণ জ্যোতিষী দেশের মানুষের ভাগ্য শুষে নিজের করে নিয়েছে। আর জ্যোতিষীর গুরুকে আপনারা চিনতে পেরেছেন? প্রথম শয়ে মিষ্টি কিছু পর্বে মিষ্টির দোকানের কাছে একজন আগন্তুক এসেছিল। সেই আগন্তুকই জ্যোতিষীর গুরু। সে মানুষ ছিল না, সে ছিল শয়তান। আর শয়তান এই হচ্ছে জ্যোতিষীর গুরু। জ্যোতিষী শয়তানি শক্তি কাজে লাগিয়ে নিজের ভাগ্য পরিবর্তন করেছে, মানে জ্যোতিষী একজন শয়তান পূজারী। আর এই ছিল দ্বিতীয় শয়ের ভাগ্য ভালো পর্বের কাহিনী। কাহিনীটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং সিরিজের বাকি পর্বগুলোর এক্সপ্লেন সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।